আমরা ফর্সাচে আমরা দেখলে মনে করি যে নিরীহ মানুষই হবে। উনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে উনি তো ওনার নিজের সন্তানকেও সেফ রাখতে পারেননি। এটার পেছনে পাটোয়ারির যে পরিকল্পিত মানসিক আক্রমণ সেটা অনেকটাই দায়ী। সামাজিক অবস্থা, বাজার অর্থনীতি থেকে আপনার খাবার টেবিল পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রণ করে রাজনীতি। তা আপনি পছন্দ করুন অথবা না করুন। আর এই রাজনীতিতেই কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ আসেন, জড়িয়ে পড়েন, কিন্তু আলোচনায় থাকতে পারে কয়জন। দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেত্রী মেঘনা আলম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতেই জানতে চাই আসলে ঈদে ব্যস্ততা কেমন যাচ্ছে আপনার? ভালো। এবারের রোজাটা মনে হচ্ছে অনেক ফাস্ট চলে গিয়েছে, তো দেখতে দেখতে হচ্ছে সময় চলে গেল। ছিলেন মিস আর্থ বাংলাদেশ, সেখান থেকে রাজনীতিতে সংসদ সদস্য নির্বাচন করেছেন। তো আসলে কাকে দেখে অনুপ্রাণিত হলেন, কিভাবে আসলেন? আসলে আমি যখন দেখলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলেই যদি আমি কোনো পরিবর্তন আনতে চাই, তাহলে রাজনীতিতে একেবারে হচ্ছে সরাসরি অংশগ্রহণ করার ছাড়া খুব একটা আসলে পথ নেই, খুব একটা স্মুথ রুট নেই। তো সেটাই আসলে আমাকে অনুপ্রাণিত করেছে। তবে এখন যদি আমি একটা এক্সাম্পল খুঁজি, আমাদের সারা পৃথিবীতে এমন অনেক বিউটি কুইন্স আছে যারা মেয়র বা হচ্ছে অনেক ধরনের সরকারি পর্যায়ে কাজ করেছে। ইনফ্যাক্ট এই বছর যে নেপালেও একটা গণ অভ্যুত্থান হলো এবং সেখানে ইউথরা এখন দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছে। মিস নেপাল কিন্তু এবার একজন এমপি। মানে এই যে নতুন সরকার গঠন হচ্ছে, সেখানে আমাদের একজন বিউটি কুইন মিস নেপাল মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কাজ করা শুরু করে দিচ্ছে। তো এটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে যে আমাদেরও যারা মিস বাংলাদেশ আছে তাদের ট্যালেন্ট, তাদের ডিটারমিনেশন, এগুলো ইউটিলাইজ করা হয়তো আমার দেশের জন্য অনেক ভালো। এবার জানতে চাই আসলে বাংলাদেশে গণ অধিকার পরিষদে আপনি যোগ দিলেন, জি। এর কারণ কি? To be very frank, if I answer in one sentence, আমার মনে হয়েছে যে ভিপি নূরের সাথে আমি একটা ভালো কামারাডারি ফিল করেছি। বিকজ আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হচ্ছে একদমই হচ্ছে সোশ্যালিস্ট কমিউনিস্ট ধারণার, এবং আমি নিজেও মনে করি যে আমি একেবারেই হচ্ছে থাকে না এজিলিটেরিয়ান পার্সন, যে খুবই ইকুয়াল সোসাইটিতে বিশ্বাস করে, সেটা যতটাই বাস্তবসম্মত হোক বা না হোক। আমি বিশ্বাস করি পৃথিবীতে নারী পুরুষ থার্ড জেন্ডার যেই সোশ্যাল স্টেটাসের মানুষই আছে, আমাদের প্রত্যেকেরই আসলে ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস থাকা উচিত। তো সেই বিশ্বাসের জায়গায় আমার কাছে মনে হয়েছে যে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে আছে তার সাথে আমার একটা ভালো আইডিওলজিক্যাল সিঙ্ক হয়েছে। এখন এটা যতদিন পর্যন্ত আমার কাছে মনে হবে যে কনসিস্টেন্ট, ততদিন পর্যন্ত আমি গণ অধিকার পরিষদের সাথে থাকবো। তাহলে আগামীতে আপনি তো শুনলাম আপনি মেয়র নির্বাচন করছেন। ইয়েস, ইনশাআল্লাহ। এটার কারণ কি, মানে কি পরিকল্পনা এগোচ্ছেন? এটা অ্যাকচুয়ালি টু বি ফ্র্যাঙ্ক এটা ভিপি নূরের আইডিয়া। তো আমাদের প্রসেসটা ছিল একটা রাজনৈতিক মাঠ তৈরি করা এই জায়গাগুলোতে, আমার যে এরিয়াগুলো পড়েছে ঢাকা ৮-এর ভেতরে, এবং পরবর্তীতে সেটা আসলে মেয়র নির্বাচনের জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে দেখা। আপনি তো বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, ভিন্ন ভিন্নভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। এবার প্রস্তুতিটা আসলে কিভাবে, পরিকল্পনা যদি একটু জানতে চাই। আসলে জাতীয় নির্বাচন ছিল মানুষের কাছে আমার আদর্শটা পরিচয় করানোর বা একটা প্রসেস আমি বলবো। এবং আমি গতানুগতিক ধারায় যেভাবে একটা ইলেকশনে মানুষ ক্যাম্পেইন করে, অনেক জায়গায় কিন্তু সেখানে আমি কিছু সংস্কারের এক্সাম্পল দেখিয়েছি। যেমন আমার কোনো ব্যানার নেই, ইনফ্যাক্ট আমার নির্বাচনী এক্সপেন্স হচ্ছে 0, যেখানে একে অপরকে কাদা ছোড়াছড়িকে আমরা অনেকে রাজনীতি মনে করি। এই যে একজন মানুষকে দিনের পর দিন পোক করতে 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 মানে তার ধৈর্যের যে একটা সীমা থাকে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে অপরপক্ষ ক্রস করে ফেলছে, এবং ভদ্রতার শিষ্টাচারের সব লেভেলই আসলে তারা শেষ করে ফেলছে। অনেকে মনে করছে এটাই মনে হয় রাজনীতি, যে রাজনীতিতে আসলে আপনার গন্ডারের চামড়া হতে হবে। সেটা সম্ভব না। আমরা সবাই মানুষ, এবং রাজনীতি বলতে আসলে একে অপরের কনস্ট্রাকটিভ সমালোচনা হতে পারে, কিন্তু কাদা ছোড়াছড়িটা না। তো সেই জায়গায় আমি যে একেবারেই পরিচ্ছন্ন, একেবারেই হচ্ছে
হচ্ছে সৌহার্দ্যের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, এটাও হয়তো আমাদের ইলেকশনের ক্ষেত্রে একটা বড় সংস্কারের এক্সাম্পল হতে পারে। সো আমার নির্বাচনী ইশতেহারের অনেক কিছুর সাথে আসলে মেয়র ইলেকশনেরও মিল পাওয়া যাবে। যেমন তখন ছিল নিরাপদ ঢাকা ৮ করতে চাই, এখন হয়তো সেটা আরো বড় ব্যাপ্তিতে ছড়িয়ে পড়বে, যেহেতু মেয়রের কাজ করার সরাসরি ইনভলভ হওয়ার, আসলেই হচ্ছে নগর উন্নয়নের ক্ষেত্রে ইনভলভ হওয়ার সুযোগ অনেক বেশি। আপনি কি তাহলে এই যে শিষ্টাচারের কথা বলছেন, বিষয়টি মাথায় রেখে কি আপনি মির্জা আব্বাসের বাসায় গিয়েছিলেন? আপনি ওখানে গিয়ে শিশু সহ ছাগলের সাথেও ছবি তুলেছিলেন? শিশু তো হচ্ছে আব্বাস সাহেবের নাতি, এবং রাইট, এবং হচ্ছে তার আবার হচ্ছে অনেক পেট অ্যানিমালস আছে। তার যে বাসা এবং রাজনৈতিক অফিস একই জায়গাতে, সেখানে তার অনেক রকমের আসলে গৃহপালিত পশু আছে। তো তার আসলে একটা হ্যাঁ, তার একটা মায়াও আছে যে সব ধরনের অবলা প্রাণীর প্রতি। তো সেটা তো আমি খুবই পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমার মনে হয় আমরা যখন একজন মানুষকে আন্তরিকতা দেখাই, তখনই তাকে আমাদের বাসার সবচেয়ে আদরের শিশু এবং আমার যে গৃহপালিত যে প্রাণী, তার সাথে আমরা তাকে সাক্ষাৎ করে। আমরা তো আসলে যে কোনো ভিজিটার আসলে এটা কখনো করি না। তো সেই সময় আমি এরকম কিছু বিষয় ফেস করছিলাম, এবং অনেক ধরনের কন্টেন্ট দেখা যাচ্ছিল যে আব্বাস সাহেবের নিজের যে ভেরিফাইড আইডি, সেখানেও আপলোড হচ্ছে, যেটা একেবারেই আসলে আনএক্সেপ্টেবল। তো আমার মনে হয়েছে আমি তো আসলে ওই কাপুরুষের রাজনীতি করি না। আমার রাজনীতিটা প্রথম থেকেই হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, হ্যাঁ, এবং গালাগালি করা, ক্যামেরার সামনে অভিযোগ করা খুব সহজ। আমি যেটা করেছি, সরাসরি তাদের যে নেতা আছেন আব্বাস সাহেব, ওনাকে গিয়ে আমি সেই জিনিসগুলো সম্পর্কে অবগত করেছি, এবং উনি সেই কন্টেন্টগুলো নিজের প্রোফাইল থেকেও রিমুভ করেছে, এবং উনি বলেছে যে এটা ওনার একেবারে অগোচরে হয়েছে। দলের যে ছোট ছোট ছেলেমেয়েরা, ওদের জন্য এটা একটা এক্সাম্পল যে আমার নেতা যাকে সম্মান প্রদর্শন করছে, আই এম বাউন্ড টু রেসপেক্ট দ্যাট পারসন। সো ইট ওয়াজ মাই পলিটিক্যাল স্ট্র্যাটেজি অফ শোয়িং that you are supposed to respect me, not try to attack me. এই জন্য কি তাহলে আপনি মির্জা আব্বাসকে বিশ্রাম নিতে বলেছিলেন এবং পাটোয়ারিকে শিখতে বলেছিলেন? গল্পটা একটু জানতে চাই। That's a fact. There are differences between a fact and an aim. আমার এইম মানুষের যে কোনো কিছু হতে পারে, যে তারা বিশ্রাম নিলে পাটোয়ারিও যদি শেখায় চলে যায়, আমার জন্য হয়তো মাঠ খালি হয়ে যাবে। এটা এক ধরনের বলতে পারেন যে ইট ক্যান বি সামবডিজ এইম, বাট দ্যাটস নট দ্য থিং। এটা একটা ফ্যাক্ট যে পাটোয়ারির আসলেই অনেক কিছু শেখা প্রয়োজন। পাটোয়ারিরা যে জিনিসটাকে আসলে সেল করার চেষ্টা করে, মানে একটা জুলাই চেতনা সেল করার চেষ্টা করে, এটা তো ওদের পার্সোনাল সম্পত্তি না, এবং এখানে ওদের চেয়েও বেশি ওদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অন্য দলের নেতা কর্মীদের আরো অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল। তো সেই জায়গায় তাকে রাজনৈতিক আসলেই যে জায়গাগুলোয় কাজ করতে হবে, সেটা শুধু প্রতিপক্ষকে আক্রমণ না। সে যদি আজকে কোনো একটা পদ পেয়ে যেত, সেই পদে গিয়ে সে কি কাজ করতো? সে সংসদে বসে 24 ঘন্টা কাদা ছোড়াছড়ি করতো? এটা তো নোংরা হতো আমাদের দেশের জন্য। এবং আমাদের দেশে আনফর্চুনেটলি অনেকে মনে করে যে বেয়াদব মানে হচ্ছে তার সাহস আছে। বেয়াদবি আর সাহস দুটো আলাদা জিনিস। সাহস হচ্ছে যে সরাসরি সম্মুখে এসে বলতে পারে যে দিস ইজ দ্য চেঞ্জ আই নিড। তো সেটা তো আসলে আমাদের দেশে অ্যাবসেন্ট। তো তাকে আসলেই শিখতে হবে। আর আব্বাস সাহেব যে, আমি কিন্তু তাকে কোনোভাবে ইনসাল্ট করে এটা বলিনি। আমি শুরুতেই বলেছিলাম, আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে সে নির্বাচন ক্যাম্পেইনের সময় অসুস্থ হয়ে যাচ্ছে, লোকজন তাকে ধরে তুলছে। তখন আমার মনে হয়েছে যে এটা বয়সের বিষয় না। অসুস্থতা একটা মানুষের যখন হয়, তার আসলেই বিশ্রাম নিয়ে নিজেকে আসলে আরো শক্তিশালী করে ফেরত আসা উচিত। তাহলে আসলে পাটোয়ারিকে আপনি কি শেখাতে চান? He needs to learn everything, to be honest. He needs to learn history ফার্স্ট অফ অল, সো দ্যাট এই যে জামাতের সাথে গিয়ে রাজনীতি করার সুইসাইডাল মিশনে তারা নেমেছে, আমার মনে হয় যে আসলে আমাদের দেশের ইতিহাসটাও যদি তার শেখা থাকতো, এই সিদ্ধান্ত নিয়ে তারা শুরু করতো না রাজনৈতিক। আমি সারা পৃথিবী বদলে ফেলতে চাইতেই পারি, কিন্তু আমি তো অলৌকিক কিছু করার ক্ষমতা রাখি না। যে ইলেকশনে এসেছেন, সেখানে একজন এমপির আসলে কাজ করার ক্ষেত্র কতটুকু, সেটা তো তাকে শিখতে হবে। কারণ মানুষকে আমি যদি গাঁজাখড়ি জিনিস স্বপ্ন দেখাই এবং সেটা বাস্তবায়ন করতে না পারি, সেটা আমার নিজের জন্য যেমন খারাপ, অন্য যারা আছে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করে তাদের জন্য এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বলে আমি মনে করি। আপনার এই শেখানোর
জায়গাটা কি শুধু পাটোয়ারির ক্ষেত্রে, নাকি পাটোয়ারির সহ আরো অনেককে শেখাতে চান? আমি তো আসলে কন্টিনিউয়াসলি 11 ইয়ার্স ধরে শিখেই যাচ্ছি, নিজেও শিখছি, কারণ মানুষ হিসেবে প্রতিনিয়ত আপনি জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হতেই থাকে সারা পৃথিবীতে, এবং এই শেখার আসলে কোনো শেষ নেই, আমার নিজের জন্য শেখার শেষ নেই। তো পাটোয়ারি তো সে নিজেই যোগাযোগ করেছে যে সে ট্রেন আপ হতে চায়, এবং এটা আমি অনেক ভালো একটা সাইন হিসাবে দেখি, কারণ অনেক সময় হচ্ছে ইগো ড্রিভেন মানুষ তো আমরা, অনেক সময় আমাদের শেখার প্রয়োজন আছে, এটা আমরা কখনো ব্যক্ত করি না। সে যে নিজে থেকে যোগাযোগ করেছে, এটা আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি। এবং তখনই আমি বলেছি যে যখন একটা কোর্স আপনি ডিজাইন করেন এবং সেখানে সময় শ্রম দেন, তো ওকে আমি বলেছি যে তুমি একা কেন, এনসিপি থেকে 100-150 জন ছেলে মেয়ে নিয়ে তোমরা একটা আয়োজন করো, আমার কোনো কোর্স ফির প্রয়োজন নেই, আমি ফ্রি ট্রেন আপ করবো। বাট আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটা কেন আসলে? জামানত তো আমার আসনে 11 জন মানুষের যে 2 জন জামাত বিএনপি ছাড়া যে কয়জন আছে প্রত্যেকের বাজেয়াপ্ত হয়েছে। এবং জামানত বাজেয়াপ্ত হওয়া এমন দুঃখের কোনো বিষয় না। আমরা যে এখন দেখছি জুনায়েদ সাকি মন্ত্রী, তার বহুবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদের জামাতের আমির তো নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেছিলেন, তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা আপনি একটা কম্পিটিশনে গেলে হার জিত থাকবে, এটাকে আলাদাভাবে ফোকাস করার কিছু নেই। কিন্তু ইন্টারেস্টিং জিনিস দেখুন, আমার মেঘনা আলমকে নিয়ে যে চর্চা হচ্ছে, এতগুলো মানুষের একই ফেট, একই করুণ দশা, কারো কেউ নামও জানে না। এমনকি এত শক্তিশালী মানুষ, এই যে একজন মন্ত্রী হয়ে যাচ্ছেন, প্রতিমন্ত্রী, একজন দেশের যদিও হচ্ছে সংবিধান প্রসেস সংসদের কোনো জায়গাতেই আসলে ফাইনাল ওই যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই যে সব জায়গায় নিজেকে বিরোধী দলীয় নেতাও বলে ফেলেছেন, তারাও সেই সেম ফেট, মানে সেম সিচুয়েশন ফেস করেছে, কাউকে নিয়ে কথা হচ্ছে না, চর্চাটা হচ্ছে মেঘনা আলমকে নিয়ে। এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। যেহেতু জামানত আগের বার বাজেয়াপ্ত হয়েছে, এবার আসলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী হচ্ছেন আপনি? আমি 100% কনফিডেন্সের সাথে এটা বলতে পারি যে ইট ইজ অনলি অ্যাবাউট টাইম। হ্যাঁ, ইট ইজ অনলি অ্যাবাউট টাইম, এবং মেঘনা আলমকে সংসদে দেখা যাবে, সেটা আজ হোক কাল হোক, ইনশাল্লাহ টাইম উইল টেল। আপনি আসলে যদি নির্বাচনী ইশতেহারটা বোঝেন বা দেখেন, কিংবা প্রার্থীদের কেপাবিলিটি বা নিয়ত কার কোন জায়গায় আছে কেউ কম্পেয়ার করে, তাহলে তো আমার স্বচ্ছ নিয়তটা পিছিয়ে যাওয়া আমার দেশের জন্য হেরে যাওয়া। ইটস নট জাস্ট ফর মি। এখন যেমন এমপি মন্ত্রীরা সবাই খেজুরের হিসাব দিচ্ছে, হ্যাঁ, তো আমি যদি ঢাকা আটে আজকে এমপি হতাম, তাহলে তো আমার আসনের মানুষগুলো তো আসলে সৌদি বাদশার খেজুরটা পেয়ে যেত সময় মতো। আচ্ছা, খেজুরের গল্পটা একটু জানতে চাই আসলে। খেজুর এবং মেঘনা আলম ওতপ্রোতভাবে গল্পে জড়িত। বাংলাদেশে সৌদি আরব থেকে একেবারেই হচ্ছে তাদের বাদশার নির্দেশে খেজুর পাঠানো হয় আমাদের দেশের মানুষের জন্য। এত বছর ধরে মানুষ এটা জানেই না, তাহলে খেজুরগুলো কারা পাচ্ছিল যে তারা জানতেই পারেনি। কিন্তু আমি কিন্তু সেই 2025-এ বলেছিলাম যে আমাদের দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, সেখানকার যে ডিরেক্টর জেনারেল ডিজি, তার হাতে, তার মানে কি এটা একটা অফিসিয়াল ডিপ্লোম্যাটিক উপহার। এটা কিন্তু যে কোনো কাউকে দিয়ে দেওয়া গেল সেরকম না, এটা অফিসিয়ালি পাস হয়ে আসতে হয়। তো আমার কাছে যে 200 কেজি খেজুর পাঠানো হয়েছিল, সেই এখন আমরা দেখি প্রতিটা উপজেলার বরাদ্দ হচ্ছে 200 কেজি। সি দ্য থিং। তো তখন তো আমি মানুষকে বলেছিলাম যে দেখেন, আমার যদি সেই কূটনৈতিক ইনফ্লুয়েন্স না থাকতো, তাহলে একটা মানুষ এত কষ্ট করে ইলেকশনে জিতে তারপর যখন সে এমপি হয়, তখন তার উপজেলার জন্য যে বরাদ্দটুকু আসছে কূটনৈতিকভাবে, সেটা যখন একটা মানুষের সংস্থায় আসছে, তার মানে তো তার ততখানি ইনফ্লুয়েন্স আগে থেকেই আছে। এটা যখন আমি আগে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, তারা অনেকটা হেসেছে যে হ্যাঁ, এই খেজুর তো সৌদি আরবে অনেক এখানে সেখানে পাওয়া যায়, হ্যাঁ, বাট নাও দে ক্যান সি যে আসলে এটার ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সটা কতখানি। আমাদের দেশ থেকে যেমন অনেক দেশে ইলিশ মাছ পাঠায় কিংবা আম পাঠায়, কারণ এটা আমাদের একটা ঐতিহ্য, তেমন সৌদি আরবের একটা ঐতিহ্য হচ্ছে খেজুর। তারা এটা একটা দেশে যখন পাঠাচ্ছে, শুধুমাত্র যে গরিব মানুষকে সাহায্য করছে তাই না, এটা ওই দেশের জন্য একটা কূটনৈতিক সিগনিফিকেন্স বহন করে। তো এখন তো মানুষ আস্তে আস্তে বুঝবে সময়ের সাথে। আমরা একটু জানতে চাই আবার, ফের সংসদ অধিবেশন শুরু হলো,
তার মধ্যেই আমরা জানতে পারলাম যে মির্জা আব্বাস আমরা দেখছি যে গুরুতর অসুস্থ হয়ে তিনি সিঙ্গাপুরে আছেন। জি, মির্জা ফিয়ামানিল্লাহ। আব্বাসের কিছু হলে দায়ী থাকবে পাটোয়ারি, এরকম Yes, তার yes. অনিয়ন্ত্রীয় কথাবার্তার কথা আপনি বলেছিলেন। হুম। মূলত এই কথাগুলো কেন, পাটোয়ারির এই কথাটাকে কোট করে আপনি বলেছিলেন? পাটোয়ারির সাথে তো আমার একটা ভালো ভাই বোনের মতো সম্পর্কই গড়ে উঠেছে বলতে পারি, যেখানে সে নিজে আমার কাছে রাজনৈতিক ট্রেনিং নিতে যাচ্ছে। তবে আমি ওর একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে সে আসলে বলে মির্জা আব্বাসের ছেলে তাকে বলেছে তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, হ্যাঁ, এবং তার ছেলে বাবার সাথে রাগ করেই হয়তো তার থেকে দূরে থাকছে। তো এটা আমার কাছে দেখে খুবই দৃষ্টিকটু লাগে, এবং ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে, মানে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। আপনি তো সরাসরি দায়ভার দিচ্ছেন যে পাটোয়ারি দায়ী থাকে। আমি সরাসরি তখন মির্জা আব্বাস সাহেবের ছেলেকেই আমি প্রশ্ন করি যে হোয়াটস হ্যাপেনিং, মানে কোনো সমস্যা হচ্ছে কিনা পরিবারে। তো তিনি তো বলে যে পাটোয়ারি কখনো তার সাথে কথাই বলেনি। তাহলে এই যে একটা ডাহা মিথ্যা কথা বলে দেয়া, একটা তো হচ্ছে আক্রমণ, কিন্তু একটা মানুষকে ছোট করার জন্য আপনি যখন একেবারেই হচ্ছে ভুয়া মিথ্যা কথা বলেন, এটা কিন্তু আসলে আর রাজনৈতিক স্ট্র্যাটেজি, রাজনৈতিক সমালোচনার মধ্যে পড়ে না। এটা সরাসরি একটা মানুষকে আক্রমণ করা, হ্যাঁ। এবং আসলেও তাদের পরিবারে কি হচ্ছে আমরা তো জানি না। একটা পরিবারে যদি সত্যি বাবা ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ থাকে, সেটা তো অনেক ভালনারেবল একটা জায়গা। সেটার সাথে তোমার রাজনীতির যে বিষয় তার কি সম্পর্ক? তুমি কেন মানুষের পারিবারিক জিনিসের মধ্যে ঢুকে সেখানে টোকা দেওয়ার চেষ্টা করছো? এটা তো অনেক গুরুতর কিছু হতে পারে যেটা তাকে এফেক্ট করবে, তাই না? তো সেই জায়গায় সে মানুষকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য তার যে একটা নোংরা পদ্ধতি অবলম্বন করেছে, এটা আমার কাছে একজন ব্যক্তি হিসেবে একেবারেই ভালো লাগেনি। ফেসবুকে তখন আমি পোস্ট করিনি, এরপরেই আমি শুনি ওই দিনটার পরের দিনই আমি শুনি যে আব্বাস সাহেব হচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন। এবং যদিও অসুস্থতার পেছনে মানুষের বয়স আরও অনেক ধরনের বিষয় থাকে, তবে তার চেয়েও একটা বড় বিষয় কি জানেন, আমরা মানসিক আঘাতগুলোকে কখনো গুরুত্ব দেই না। মানে আমাদের সমাজটা আসলে গুরুত্ব দেয় না। একটা মানুষকে আপনি যখন ফিজিক্যালি অ্যাসল্ট করছেন, আঘাত করছেন, সেটার চিহ্ন আমরা সবাই বুঝছি, কিন্তু আমরা ধরেই নেই যে যারা লিডারশিপ পজিশনে আছে তারা মনে হয় কোনো মানে স্বর্গীয় ক্ষমতার অধিকারী, তারা মনে হয় মানসিকভাবে পাথর, হ্যাঁ, কোনো কিছু তাদের আঘাত করতে পারে না। তা কিন্তু না। এবং একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবেও আমি কিন্তু আমার যে শেখানোর কারিকুলাম, সেখানে একটা বড় জায়গা হচ্ছে মাইন্ডফুলনেস এবং মেন্টাল হেলথ। সো আমরা এই জিনিসটাকে অ্যাকনলেজ করি যে মেন্টাল হেলথের প্রয়োজন একজন সাধারণ মানুষের তো আছেই, তার চেয়েও বেশি প্রয়োজন যে পার্সনটা লিডারশিপ পজিশনে বা পলিটিক্যাল লিডারশিপ পজিশনে থাকে। কারণ সে তো তার উইকনেসটা মানুষকে দেখাতে পারে না। সে তার ক্ষতটা যদি মানুষের সামনে ব্যক্ত করে, বরং সবাই মনে করে যে তাহলে তো সে রাজনীতি করার, লিডার হওয়ার যোগ্য না। কিন্তু এটা যে একটা সংঘবদ্ধ পরিকল্পিত আক্রমণ, এটা সাধারণ মানুষ বোঝে না। তো তখন আমার মনে হয়েছে যে আসলে এটা নিয়ে নীরব থাকা উচিত না, আমার সরাসরি বলা উচিত, আমি মনে করি। এবং আমি একেবারেই র্যাশনালি মনে করি যে তার যে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ছে, এটার পেছনে পাটোয়ারির যে পরিকল্পিত মানসিক আক্রমণ, সেটা অনেকটাই দায়ী। সংসদ অধিবেশন শুরু হলো এবং সংসদ অধিবেশনের প্রথম দিন নারী উপস্থিতি কম, এবং এই জন্য কেন পরিবর্তন দরকার কিনা, এই পরিবর্তনটা আসলে কিভাবে আসতে পারে সংসদে নারী উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে? আপনি বলেন তো, আমাদের দেশে কি যোগ্য নারীর অভাব? মনে হয় না। মনে হয় না। তাহলে এই যে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে সংসদে যারা বসছে তারা সবাই কি যোগ্য না, এখন আমার একটা প্রশ্ন যে ধরে নিলাম তারা সবাই যোগ্য বা তাদের মধ্যে কেউ কেউ যোগ্য, সেখানে তাদের থেকে যোগ্য কোনো নারী কি আসলে ছিল না আমাদের দেশে? যখন একটা দেশের ডিসিশন মেকিং বডি যেই সংসদ, সেখানে আপনি নারীর রিপ্রেজেন্টেশন দেখেন না, সেটা আসলে আমি মনে করি যে একটা অশনি সংকেত আমার দেশের মানুষের জন্য। এবং শুধু নারী না, আমি সেখানে কোনো মিডিয়া বা সংস্কৃতির রিপ্রেজেন্টেটিভও দেখিনি। আপনি দেখেছেন? মেঘনা আলম, আমি আসলে পরের বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে এবং সেখানে আসলে যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত এমন অনেকের নাম এসেছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আসলে মুক্তিযুদ্ধ, বিএনপি জামায়াতের মধ্যে এ নিয়ে যে রাজনৈতিক বাহাস হয়েছিল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই দেশে আমরা দেখেছি যে বিগত 17 বছরে আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী,
সেই তারেক রহমানকেও কিন্তু একটা বিভিন্ন ধরনের এক্সটর্শন কেস দিয়ে, অপবাদ দিয়ে অনেক বছর হেনস্থা করা হয়েছে। এতখানি হেনস্থা করা হয়েছে যে তিনি ভিন্ন একটা দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আমাদের যে দেশ নেত্রী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বেগম খালেদা জিয়া, তাকেও কিন্তু এতিমের টাকা লুট করেছে এমন অপবাদ দিয়ে বছরের পর বছর আসলে অপমানিত করা হয়েছে, তাদেরকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, পাবলিক জনমতে আসলে একটা জনরোষ তৈরি করার চেষ্টা হয়েছে। তাহলে আমি যে একটা মানুষকে বলবো যে এটা তো মীমাংসিত হবে আইনের মাধ্যমে, কিন্তু আমাদের তো সব ধরনের অপবাদ, রাজনৈতিক প্রতিহিংসা দমিয়ে রাখার প্রসেসও আইনের মাধ্যমেই হচ্ছে, তাই না? তো আমি যে বলবো এইখানে যে একটা সরাসরি উত্তর দেব যে সেই মানুষগুলো আসলে যুদ্ধ অপরাধী হওয়া বা না হওয়া, তার কি ভ্যালিডিটি, সেটা আইন বিচার করবে। কিন্তু আমি তাকে কোন আইনের কাছে এই বিচার করানোর জন্য পাঠাবো? কারণ সেই আইনে তো আমরা নিরীহ মানুষকেও দেখি কন্টিনিউয়াসলি হ্যারাস হতে। ইনফ্যাক্ট আমি যে রাজনীতিতে এসেছি, আমিও তো সেই আইনের লুপ হোলসের মধ্যে পড়েই যখন বুঝতে পেরেছি যে আমাকে লিগাল রিফর্ম করতে হবে আমার দেশে, তখনই রাজনীতিতে অংশগ্রহণ করেছি। তা আপাতত তো আমি বলতে পারছি না যে এই বিষয়টা আইন মীমাংসা করবে। 24-এর পরে কি আপনার উপর ব্যক্তিগত আক্রমণ, যেগুলোর কথা আপনি আগেও বলেছেন, এগুলোর পরিমাণ বেড়েছে? ব্যক্তিগত আক্রমণ বলতে কি, দেখেন আমাদের 24-এর পরে যেটা হওয়া উচিত ছিল, সেটা হওয়া উচিত ছিল মেঘনা আলম আইনিভাবে তার নিজের ব্যক্তিগত কোনো নিগ্রহের একটা বিচার চাবে। সেটা কিন্তু আমি আসলে কোথাও চাইনি। আমি কিন্তু কখনোই আইনের কাছে গিয়ে কারো বিষয়ে সাহায্য চাইনি, বরং আমি যাতে আইনি সহায়তা না নিতে পারি, আমাকে স্টপ করে দেওয়ার জন্য একটা মহল দুর্নীতি করে, চক্রান্ত করে আমাকে অপবাদ দিয়ে সমাজে আগেই ছোট করে দেওয়ার একটা প্রয়াস করেছে। 24-এর পর আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আমাদের যে মানুষের রক্ত দিয়ে এবং সংগ্রাম করে আনা যে সরকার, এবং নির্বাচন না হলেও সেটা তো সবচেয়ে বেশি জনসমর্থনের প্রতিনিধিরা ছিল সেই সরকারে, তাদের কাছ থেকে যখন আমি দেখেছি যে এই ধরনের ষড়যন্ত্র তারা পরিষ্কারভাবে জেনেও অ্যালাউ করছে, কারণ সরকারের তো সেই ক্ষমতা থাকে যে সেই ধরনের কুচক্রকে আগেই অফ করে দেবে, এবং এর ফলে আমার দেশের যেই পরিমাণের দুর্নাম হয়েছে সারা পৃথিবীতে, এবং পৃথিবী কিন্তু মেঘনা আলমকে চেনে না, পৃথিবী চিনবে মিস বাংলাদেশ নামটাই। এবং মেঘনা আলমকে যতভাবে অপবাদ দেয়া হবে, এই যে সারা পৃথিবী থেকে ফ্রান্স, ইন্ডিয়া, টার্কি, কোনো দেশ বাকি নাই, মিডল ইস্টার্ন বিভিন্ন নিউজ পেপার, প্রত্যেকটা মানুষ যে নিউজগুলো করেছে, তারা কি আসলে মেঘনা আলমের জন্য আবেগে আপ্লুত ছিল এই জন্য নিউজ করেছে? আপনার কি মনে হয়? না, তারা নিউজটা করেছে কারণ ইট ইজ ক্যাচি যে একজন মিস বাংলাদেশ হেনস্থা হচ্ছে। আমার জায়গায় যদি আজকে মিস ইন্ডিয়া, মিস নেপাল, মিস কাতার, অন্য যে কোনো দেশ হতো, একদম সেমভাবেই সারা পৃথিবী সেটাকে ফোকাস করতো। তো যারা সেই সরকারে বসেছে, তারা এই ছোট জায়গাটা কূটনৈতিকভাবে বোঝেনি, এটা তো আশ্চর্যের। তারা কেন সরকার চালাচ্ছে? মানে তারা ধরে নিয়েছিল যে হ্যাঁ, একজন নাগরিককে আমরা বিভিন্ন কনস্পিরেসি অপবাদ দিয়ে থামিয়ে দিব বা তাকে ভ্যানিশ করে দিব, গুম করে দিব, আর পৃথিবীর কেউ জানবে না। তাদের এতটুকু কূটনৈতিক সেন্সই ছিল না যে এই পার্সনটা বাংলাদেশের একটা ট্যাগ বহন করে, এবং আজকে আপনি তাকে নিয়ে যাই বলবেন খারাপ, সারা পৃথিবী সেটা বাংলাদেশের সম্পর্কে মনে করবে। তাহলে 24-এর পরে আপনাকে যে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, আপনি বলছেন সেই আক্রমণগুলো আসলে কিভাবে, কোন মাধ্যমে করা হচ্ছে এবং কারা করছে? আইনকে মিসইউজ করে। তারেক রহমানের উপর 80টার উপরে মামলা করা হয়েছিল, খালেদা জিয়ার উপরে 30টার উপরে মামলা করা হয়েছিল, আমাদের আব্বাস সাহেবের উপরে 200-র উপরে মামলা, 200। এই যে মামলাগুলো, অনেকে বলে ও এগুলো তো রাজনীতি করতে হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার মামলা। অফকোর্স আমারটাও পলিটিক্যালি মোটিভেটেড কেস, কিন্তু এই কেসগুলো তো সেম, আমাকে যেরকম বলছে এক্সটর্শন, তাদেরকেও সেম এক্সটর্শন, চুরি, হাবিজাবি জিনিসপত্র দিয়ে জাস্ট আটকিয়ে রাখা। এই যে একটা মানুষকে ভুয়া মামলা দিলে তাকে সেই কেসটা রান করতে হয়, তাকে আদালতে একটা উপস্থিতি দিতে হয়, এই যে মানুষের বারবার যুক্তি খণ্ডন করতে হয়, এই যে আজকে আপনার সামনে আমি বলছি, আরও 10 জনের সামনে আমাকে ভেঙে বলতে হচ্ছে, এটা একটা বিশাল মানসিক অত্যাচার একজনের উপরে। আপনি যখন বুঝতে পারেন যে একজন পুরুষ বা নারী, তাকে আপনি তার সাফল্যকে আসলে সীমিত করে দিতে চান, তার গণ্ডিটাকে আপনি ছোট করে দিতে চান, কিংবা সেই নারীকে আপনি সমাজ থেকে বিচ্যুত করে দিতে চান, তার একটা সুন্দর প্ল্যান হচ্ছে তাকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা।
এবং এটা যে 24-এর পরে সম্ভব হয়েছে তার দায় তো সরাসরিভাবে 24-এর পরের যে সরকার, স্পেশালি আমাদের যে হোম মিনিস্ট্রি, তাদের উপরই পড়ে। এবং আমি আমার ইলেকশনের আগের দিনও একটা জিডি করেছি আমাদের রমনা থানাতেই, এবং ডিসি মাসুদও ছিলেন সেখানে, এবং সরাসরি হচ্ছে আমি সেখানে উল্লেখ করেছি যে জিডিটাতে যে আমার যতটুকু নিরাপত্তা বিঘ্ন হয়েছে তার জন্য সরাসরিভাবে আমাদের যিনি উপদেষ্টা আছেন ছিলেন হোম অ্যাডভাইজার জনাব জাহাঙ্গীর সাহেব, তিনি এটার জন্য দায়ী। কারণ আজ আমাকে নিয়ে দুইটা মানুষ যদি কটু কথা বলে, আজ যদি দুইটা মানুষ আমাকে ভুল বোঝে, আমাকে নিয়ে কোথাও কোনো নোংরা আক্রমণ, নোংরা কমেন্ট হয়, এটার দায় 100% যারা এই ভুয়া মামলা প্ররোচনা এবং পরিচালনা করতে সহায়তা করেছে তাদের উপর পড়ে। আপনার উপর ব্যক্তিগত আক্রমণ যেগুলো হচ্ছে বেশিরভাগ তো সোশ্যাল মিডিয়ায়, রাইট? ইয়াস ইয়াস ইয়াস, সোশ্যাল মিডিয়া, এবং সেটি দেশের বাইরে থেকেও একটি গোষ্ঠী সে ধরনের প্রোপাগান্ডা বা তথ্য ছড়াচ্ছে। আনফরচুনেটলি আলহামদুলিল্লাহ একমাত্র বাংলাদেশ ছাড়া যতগুলো আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে সবাই আসলে অনেক পজিটিভ ছিল আমার ব্যাপারে, এবং এটা আমাকে কিছুটা কষ্ট দেয়। কারণ যেই জিনিসটা বিদেশিরা বুঝতে পারলো, সারা পৃথিবী বুঝতে পারলো এত পরিষ্কারভাবে, আমার দেশের মিডিয়া কি সেটা বোঝে নেই? যেই নিউজ চ্যানেল, যেই প্ল্যাটফর্ম আমাকে নিয়ে গুজব আপলোড করেছে তারাই ডিলিট করে সরি বলে তাদেরই প্রোগ্রামে দাওয়াত দিয়ে আমার ইন্টারভিউ নিচ্ছে। তাহলে এই যে আমাদের সমাজে লেজুর বৃত্তি করার একটা স্বভাব, এবং কোনো ক্ষমতাশীল মানুষের একটা ফোন আসলেই আমরা কোনো বিচার বিশ্লেষণ না করেই তাকে নিয়ে একটা অপবাদ পোস্ট করে দেই, কিংবা কোনো হচ্ছে শক্তিশালী মহল থেকে একটা টোকা দিলেই সেটার আইনি কি প্রসেস সব কিছু অমান্য করে তাকে একটা ভুয়া মামলা অ্যাকসেপ্ট করে ফেলি। এই যে মামলাটা ভুয়া, উচিত তো ছিল যেই জাজ তার কাছে এটা পেশ করা হয়েছে শুরুর দিনই এটা অ্যাকসেপ্ট না করা। সাপোজ যে আসলে মামলাটা করেছে, হ্যাঁ, তার কথাও যদি বলি, তাকে নিয়ে যদি আমি আজকে বলি যে সে আমার কাছ থেকে এত টাকা চুরি করে ভেগেছে, আমি তো একটা মামলা করে বসে থাকতে পারি, এটার প্রমাণ কোথায় ভাই? কিন্তু যতদিন পর্যন্ত এটা প্রমাণিত না হচ্ছে যে আসলে এটা একটা ভুয়া মামলা, ততদিন পর্যন্ত হয়রানিটা তো হতে থাকে একটা মানুষের উপরে। যেটা করে এখন ওই যে আমাদের ইউটিউবার সাংবাদিক একজন আছেন, কি নাম? নামটাম না বলি, ওকে আর ফেম দিতে আমি ইন্টারেস্টেড না। আমার মনে হয় যে হি ইজ আ ক্রিমিনাল, এবং ইটস টাইম। একটা সময় আমার মনে হতো যে আচ্ছা এত ইন্টারেস্টিং, কিছুটা সত্যি 100টা মিথ্যা মিক্স করে উপস্থাপন করছে, একটা সময় আমার কাছে বিলিভেবল লাগতো। এবং যেহেতু চেহারা সুরত তো মনে হয় যে খুবই নিরীহ, ওই যে পাকিস্তানিদের মতো ফর্সা চামড়া, আমরা তো আবার বাংলাদেশি মানুষ, আমরা ফর্সা চামড়া দেখলে মনে করি যে নিরীহ মানুষই হবে। সো মনে হতো যে ঠিক আছে, ও মনে হয় সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করছে। আমি যখন দেখলাম আরে এ তো আমাকে নিয়ে আকাশ কুসুম জিনিসপত্র নিউজ লিখে সে ভিউ কামাচ্ছে, তখন আমি বুঝলাম যে এটা তো পুরোপুরি একটা সাইকো ক্রিমিনাল। কিন্তু অতীতে তো তিনি বাংলাদেশে বড় মিডিয়াতে, বড় গণমাধ্যমে কাজ করে গেছেন। সেরকম বড় কোনো কাজ করে যায়নি। যেই মিডিয়ার সাথে সে কাজ করেছে সেখানেও হচ্ছে প্রথম দিকে সে তাদেরকে প্ররোচনা করে আমাকে নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করানোর চেষ্টা করেছে, সেগুলো আবার সে যেখানে কাজ করেছে তারা ডিলেটও করে দিয়েছে তাদের প্ল্যাটফর্ম থেকে। তারাও বুঝতে পেরেছে যে এই পাগলকে সাপোর্ট করে তাদের ক্ষতি হচ্ছে। আসলে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? তার কাজের মূল্যায়নটা আপনি কিভাবে করবেন? তার কোনো অকাজের বিষয় আপনি সামনে আনবেন কিনা? মূল্যায়ন শব্দটাতে আসলে অনেক সম্মান জড়িত আমি মনে করি। আমার মনে হয় যে তারা নিজেদের মূল্যায়ন করার কোনো স্কোপ রাখেনি। ইনফ্যাক্ট আমরা যে স্বৈরাচারী পতনের জন্য আসলে সংগ্রাম করেছি, এবং আমার হিস্ট্রিটাও যদি আমি বলি, আমার বাবা কিন্তু একেবারেই হচ্ছে এরশাদ পতন আন্দোলনেরও ফ্রন্ট লাইনার ছিলেন। তো এই যে একটা দেশে আমরা এতবার স্বৈরাচারী আন্দোলন করলাম, এতবার রাজনৈতিক পট পরিবর্তন করে চেষ্টা করলাম যে আমাদের দেশটাকে সংস্কার করে ফাইনালি এমন একজন মানুষের হাতে তুলে দিলাম যাকে পুরো জাতি একসাথে আমরা বিশ্বাস করেছিলাম যে তিনি আন্তর্জাতিকভাবে দেশের জন্য সম্মান অর্জন করেছেন, হয়তো সেটা তিনি ধরে রাখতে পারবেন। কিন্তু তিনি আসলে নিজের যতটুকু সম্মান এত বছর তিনি অর্জন করেছেন সেটা তো ধূলিসাৎ করেছেনই। সাথে সাথে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের পাসপোর্টের মান, আমাদের দেশের সব ধরনের শিক্ষা, মেডিকেল ক্ষেত্রের সুযোগ যা যা ছিল সব জায়গাকে তিনি একেবারে হচ্ছে পানির সাথে মিশিয়ে তারপর তিনি
ক্ষমতা হস্তান্তর করেছেন। তো ওনাকে আসলে মূল্যায়ন করার জন্য কোনো পয়েন্ট স্কেলে বাকি থাকেনি। হ্যাঁ, আমরা অনেক সময় যেটার মূল্য অনেক বেশি বলি অমূল্য, কিন্তু উনি আসলে মূল্যটাকে এত নিচু করে ফেলেছে যে এটা আমি আসলে কোনো র্যাঙ্কে ফেলতে পারছি না। মানুষ হিসেবে তিনি অনেক অমায়িক। হ্যাঁ, এবং এখনো আমি আসলে জানি না যে সে কি নিজ মস্তিষ্কে এরকম দুর্বল প্রশাসন ব্যবস্থা চালিয়েছেন, নাকি তাকে যারা উপদেশ দিতেন তার উপদেশটা বহর ছিলেন, নাকি তারা তাকে আসলে ভুল বুঝিয়েছে বা ভুল পথে নিয়েছে। তবে ওনার মতন একজন হাইলি এডুকেটেড পার্সনকে অন্যরা আসলে ভুলভাল প্ররোচিত করেছে এটা বললেও আসলে ওনার অসম্মান হয় আমার মনে হয়। তাই যতটুকু ভুল তিনি করেছেন তার দায়টা তার নিজেরই নেওয়া উচিত। এবং আমি কেন, উনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে উনি তো ওনার নিজের সন্তানকেও সেফ রাখতে পারেননি। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যিনি নিজের সন্তান বাংলাদেশি মেয়ে, যে তাকে নিয়ে আসলে পুরো ফেসবুক জুড়ে হচ্ছে নগ্ন ছবির ছড়াছড়ি। তো যে নিজের সন্তানকেই প্রোটেক্ট করতে পারেনি, সে আমাকে প্রোটেক্ট করবে, এটা আমার মনে হয় একজন নাগরিক হিসেবে আমি অনেক কিছু চেয়ে ফেলেছি। তার সীমাবদ্ধতা হচ্ছে রাষ্ট্রপ্রধান হওয়ার যে শক্তির প্রয়োজন সেটাই তার নেই। কারণ বাস্তব ক্ষেত্রে একটা মানুষকে আক্রমণের কাছ থেকে বাঁচানোর চেয়েও সাইবার আক্রমণ থেকে বাঁচানো আর অনেক দ্রুত এবং তাড়াতাড়ি করা সম্ভব। যেখানে আমি একজন সাধারণ নাগরিক হয়ে বলতে পারি যে সাইবার সেক্টরে কোন জায়গাতে নক করলে, কোন প্রসেসে আগালে একটা মানুষকে নিয়ে করা সব ধরনের, স্পেশালি নারীকে নিয়ে হেনস্থা করা কন্টেন্টগুলো সরিয়ে ফেলা যায়, সেখানে উনি একজন রাষ্ট্রপ্রধান হয়ে নিজের সন্তানের জন্য সেটা করতে পারছেন না। তাতে বোঝায় যে ওনাদের আসলে এই টেকনিক্যাল এবং ট্যাক্টফুল যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। হ্যাঁ, তো এই ধারণাগুলো ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করার মতন এত বড় দায়িত্ব নেওয়া ইজ এক্সট্রিমলি ফুলিশ। কিন্তু আপনি যখন এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেন তখন কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে আপনি ছবি প্রকাশ করেছিলেন এবং আপনি তাদের মানে এক ধরনের প্রশংসা করেছিলেন। প্রফেসর ইউনূস দেশের একটা বিশাল দায়িত্ব নেবেন, এই স্বপ্ন, এই ম্যানিফেস্টেশন আমি মনে হয় আমার ছোটবেলা থেকে করেছি। আমি তার এত ভক্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার সেই ছবি ফেসবুকে 2014 নাকি 2014 বা 15 কোন বছর আমার মনে নেই, যখন আমি ওনারই ডেলিগেট হিসেবে ওনার টাকায়, ওনার স্পন্সরে, ওনার সাথে আয়ারল্যান্ডে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি একটা সামিটে। তো তখনকার সময় তোলা সেই ছবি আমার ফেসবুকে অনেক বছর ধরে ছিল। যেই দিন 5ই আগস্টের পরে আমাদের যে নতুন স্বাধীনতা হলো, তখন আমি সেই আগের ছবিটাকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করে আমি ক্যাপশন দিয়েছিলাম যেহেতু নতুন শুরু হতে যাচ্ছে তাই নতুন করেই ছবিটা আপলোড করলাম। এবং আমাদের কিন্তু একটা ছবি না, একই সময়ে না, আমাদের আরও অনেক ছবি আছে, আরও অনেক সময়ের ছবি আছে। তবে আমি তাকে যেই গুরুত্বের জায়গায় ভেবেছিলাম যে সে পাস করতে পারবে, সেখানে সে আনফরচুনেটলি ডিসঅ্যাপয়েন্টিংলি ফেল করেছে। এই জন্য সমালোচনা করছেন না, আমি সমালোচনা কেন করব? সমালোচনা কিন্তু হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে আপনি কাউকে তার লিমিটেশনগুলো ধরিয়ে দিচ্ছেন যাতে সে সেটার উপরে ওয়ার্ক করতে পারে। কিন্তু ওনার সমালোচনা করার তো আর সময় নেই। যখন তিনি ক্ষমতায় ছিলেন আমার সমালোচনাটা আমি তখনই করে ফেলেছি, কিন্তু সেই সমালোচনাটাকে আমলে নিয়ে যে কনস্ট্রাকটিভ চেঞ্জ করা প্রয়োজন সেটা তিনি করতে পারেনি। এখন তো ওনাকে নিয়ে সমালোচনা করার সময় নেই, এখন ইটস জাস্ট ফ্যাক্ট বেসড শেয়ারিং। আচ্ছা, তাহলে আপনি বলবেন যে এই ডক্টর ইউনূস সরকারের সময় কি আপনি কোনো রকম সহায়তা পেয়েছিলেন? আমাকে যে 30 দিনের আটক আদেশ দেওয়া হয়েছিল, বেআইনি আটক আদেশ, এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিন্তু একটা সুযোগ আছে সরকারের, সেটাও কিন্তু আইন অনুযায়ী আমার উপর অ্যাপ্লাই করা হয়নি। কারণ সেটা যে অ্যাপ্রুভ করতে পারে সেই জাজই আমার সময়ে ছিল না। তার মানে এই যে সাইন করেছে, যে তার অথরিটি নাই এটা সাইন করার, তার মানে এটা একটা 100% বেআইনি ডকুমেন্ট। তো এই যে বেআইনিভাবে আমাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল 30 দিনের জন্য, সেখানে যে 19 দিনের মাথায় সেই আটক আদেশ আসলে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটার জন্য আমি হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা পেয়েছি বলতে পারি। এবং এটার জন্য আমি হয়তো প্রফেসর ইউনূসকেও ধন্যবাদ জানাতে পারি। কারণ তারা যদি সেটা না করতেন তাহলে আমাদের দেশের তো ক্ষমতা দিয়েই সব কিছু হয় না। কারণ যাকে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন, আমি যে বলেছি কালচার্ড গুন্ডা, তারা আসলে যে সৌদির লোকের সাথে আমার ব্যক্তিগত বিরোধকে ব্যবহার করেছে, সেই সৌদির লোকদের ক্ষমতার সামনে তো আসলে এদের ক্ষমতার কিছুই না, মানে একেবারেই কিছু না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য যে তারা আমার আটক আদেশটা ক্যান্সেল করেছে, সেটা তো আসলে সেই সৌদির লোকের জন্য একটা বিশাল ধাক্কা যে তারা আমাকে আটকে রাখতে পারেনি। হ্যাঁ, তো সেই জায়গায় হয়তো আমি বলতে পারি যে তারা একটা সহায়তা করেছেন।
রাষ্ট্রদূত, সৌদি রাষ্ট্রদূতের সাথে আসলে আপনার সম্পর্কের যে বিষয়টি Yeah. জনগণ মানুষ জানতে আগ্রহী, আবার এটা এখন কোন পর্যায়ে আছে? একই সাথে ছোট্ট করে যদি বলতেন এবারের খেজুরটি আসলে কে পাঠিয়েছে? দেখুন, ব্যক্তিগত সম্পর্ক কার সাথে কি, সেটা ভাই বোন, বাবা মেয়ে, স্বামী স্ত্রী, যেটাই হোক, এটা নিয়ে তো আসলে জবাবদিহিতা দেওয়ারও কিছু নেই এবং সেটা পাবলিকের জানা বোঝারও কোনো বিষয় না। ইনফ্যাক্ট আমি কখনো কোনো আদালতে, কোনো মানুষের কাছে, কোনো মিডিয়ার কাছে আমাদের কোনো সম্পর্কের কোনো দাবি নিয়ে কখনো যাইনি। সো যেটা যেখানে আছে সেটা সেরকম থাকুক। ইটস নো নিড ফর, দেয়ার ইজ নো নিড টু রিভিল ইট এনিওয়্যার, ওকে। তবে এতটুকুই বলবো যে যতটুকু অপবাদ আমাকে দেওয়া হয়েছে সেগুলো যে 100% ফলস, এবং কেউ কখনো কোনো অবস্থাতেই তাকে কোনো এক্সটর্শন কিছুই করার চেষ্টা করেনি। বরং টাকা পয়সার হিসাবও যদি আমি করি, তিনি একজন সরকারি কর্মচারী এবং হয়তো জনসাধারণ অনেকটা এটা বোঝে না। হ্যাঁ, সে সৌদির এমন যদি বিশাল কিছু হতো, তাকে সারা পৃথিবীর মধ্যে, এই শত শত দেশের মধ্যে যেই দেশকে সারা বিশ্ববাসী সবচেয়ে কম সম্মান করে, আনফর্চুনেটলি আমার দেশ বাংলাদেশ, সেই দেশে তাকে পোস্টিং দিত না। সে সৌদির যে ক্ষমতা ব্যবস্থা, সেখানে যে অনেক উপরের কেউ না, এই কারণেই আনফর্চুনেটলি তাকে তার সন্তান, ফ্যামিলি সব কিছু রেখে একা একা এই বাংলাদেশে একজন প্রবাসীর মতনই কাজ করতে হয়। আমার দেশের লোক যখন দেশের বাইরে গিয়ে একা পরিশ্রম করে, আমরা তাদেরকে বলি প্রবাসী, না রেমিটেন্স ওয়ার্কার। কিন্তু একই কাজ যখন একজন বিদেশি আমার দেশে এসে করে, আমরা তাকে রাজা বাদশা বানিয়ে ফেলি। কিন্তু তার দেশেও তার অবস্থান ওরকমেরই সীমিত, এবং সেই অর্থনৈতিক জায়গাও কম্প্যারিজন করলে কিংবা কূটনৈতিক জায়গার ইনফ্লুয়েন্স কম্প্যারিজন করলে তিনি আমার পরিবারের থেকে কোনো অংশেই অনেক উপরের কেউ না। এটা হচ্ছে বাস্তবতা। এখন এবারের খেজুরটা কে পাঠিয়েছে? রাষ্ট্রদূত। খেজুরটা সৌদির যিনি বাদশাহ আছেন, তার অ্যাপ্রুভাল ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো মানুষের কাছে, কোনো ব্যবস্থার কাছে যায় না। এটা কে পাঠিয়েছে, তার চেয়েও বড় কথা কার নামে এসেছে। খেজুরটা আসে সৌদি বাদশার নামে, এবং আমি দেখলাম আমাদের অনেক এমপিরা মানুষকে বোকা বানাচ্ছে, বলছে যে গত বছর বা এই বছর সেই খেজুরটার বিক্রির টাকা দান করা হয়েছিল। সেই খেজুরটাতে সুন্দর করে অফিসিয়ালি সৌদির বাদশার কাছ থেকে লিখিত দেওয়া আছে, এই খেজুর বিক্রয়যোগ্য না, এটা শুধুমাত্রই উপহার বা অনুদান হিসেবে দেওয়ার জন্য। তো যেই সমস্ত সরকারের লোকজন বলছে এটার বিক্রির টাকা তারা মানুষকে দিয়েছে, তারা একটা বেআইনি কাজ করছে, এবং আপনারা চাইলে তাদেরকে জবাবদিহিতে আনতে পারেন। অনেক ধন্যবাদ মেঘনা আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিনেত্রী মেঘনা আলমের কথা। আমাদের সাথে ক্যাম্পাস টাইমের যে ফেসবুক এবং ইউটিউব অফিসিয়াল পেজ আছে, সেখানে নিশ্চয়ই আপনারা দেখছেন তার বক্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।